একটি নির্জন পার্কে একা বসে থাকা একজন সুন্দরী সিইও ব্যথায় কাতরাচ্ছিলেন। তার পা খুব বাজেভাবে মুচকে গিয়েছিল এবং আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। তখনই সেখান দিয়ে যাওয়া এক দরিদ্র আবর্জনা সংগ্রাহক এক মুহূর্ত না ভেবেই এগিয়ে আসলো, কারণ তার কাছে সম্পদ ছিল না, কিন্তু মনটা ছিল অনেক বড়। আপনি যদি এমন সত্যিকারের এবং হৃদয়স্পর্শী গল্প পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের অবশ্যই জানান যে আপনি এই মুহূর্তে কি করছেন আর কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। এবার চলুন সরাসরি সেই গল্পে যাই যা আপনার চিন্তা বদলে দিতে পারে। আবহাওয়ার প্রথম ভারী বৃষ্টির পরে সেই দুপুর ছিল। নয়াদিল্লির লোধি গার্ডেন অস্বাভাবিকভাবে শান্ত ছিল। গাছ থেকে চুইয়ে পড়া ফোঁটা, ভেজা মাটির সোদা গন্ধ আর আকাশে ছড়িয়ে থাকা হালকা কুয়াশা সব যেন কোনো না বলা গল্পের ভূমিকা লিখছিল। সেই পথ দিয়ে রাঘব শর্মা ধীরে ধীরে হেঁটে চলছিল। কাঁধে পুরনো বস্তা, পায়ে ছিঁড়ে যাওয়া চটি আর মুখে সেই ক্লান্তি যা বছরের পর বছর কঠোর পরিশ্রম থেকে জন্ম নেয়। লোকেরা তাকে কাবাডি বলতো, কেউ কেউ তাকে গৃহহীন ভাবত, কিন্তু রাঘব নিজেকে কেবল একজন সাধারণ মানুষ মনে করত যে প্রতিদিন সততার সাথে রুটি উপার্জনের চেষ্টা করত। হঠাৎ তার পা থেমে গেল। একটা বড় বটগাছের নিচে একজন মহিলা মাটিতে বসেছিলেন। তার মুখ বেদনায় কুঁচকে গিয়েছিল এবং এক হাত দিয়ে তিনি নিজের গোড়ালি ধরেছিলেন। তার পোশাক ছিল দামি, পরিপাটিভাবে সাজানো। তিনি এই জায়গার বলে মনে হচ্ছিল না। তার চারিপাশে কেউ ছিল না, না সাহায্য করার মতো কেউ, না কিছু জিজ্ঞেস করার মতো কেউ। রাঘব কিছু মুহূর্ত ইতস্তত করল। এমন লোকেরা প্রায় তার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু সেই মুহূর্তে তার মন তার পায়ের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিল। সে নিজের বস্তা নিচে নামিয়ে রাখল এবং ধীরে ধীরে কাছে গেল। দিদিমণি, আপনি কি ঠিক আছেন? তার গলায় না ছিল ভয়, না ছিল লোভ, শুধু ছিল চিন্তা। মহিলা মাথা তুললেন। তার চোখে ব্যথার সাথে সাথে অসহায়তাও ছিল। আমি হাঁটতে পারছি না, পা মুচকে গিয়েছে। সেই মুহূর্তে রাঘব এটা ভাবল না যে তিনি কে, কত ধনী, বা তাকে দেখে লোকে কি বলবে। সে শুধু এটাই দেখল যে সামনে বসে থাকা মানুষটির সাহায্যের প্রয়োজন, এবং কখনো কখনো জীবনের সবচেয়ে বড় গল্পগুলো ঠিক এই একটা ছোট মুহূর্ত থেকেই শুরু হয়। রাঘব ধীরে ধীরে মহিলার পাশে বসল। সে চারিদিকে আরও একবার চোখ বুলিয়ে নিল, যেন এটা নিশ্চিত করতে চায় যে সেখানে সত্যি আর কেউ নেই। তারপর সে খুব সংকোচ এবং সম্মানের সাথে বলল যে আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি আপনার পাটা একটু দেখতে পারি। মহিলা কিছু মুহূর্ত চুপ করেছিলেন। তার নজর রাঘবের হাতের ওপর আটকে গিয়েছিল, যে হাত ধুলোয় মাখা ছিল এবং যাতে পরিশ্রমের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি সেই জগতের মানুষ ছিলেন যেখানে সবকিছু পরিষ্কার, উজ্জ্বল এবং নিয়ন্ত্রিত থাকে। সামনে বসে থাকা এই মানুষটি সেই জগৎ থেকে একদম আলাদা ছিল। কিন্তু ব্যথা কোনো ভেদাভেদ মানে না। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন যে ঠিক আছে, কিন্তু সাবধানে। রাঘব সাথে সাথে নিজের গামছা দিয়ে হাত পরিষ্কার করল। তার প্রতিটি নড়াচড়ায় সতর্কতা এবং সংযম ছিল, যেন সে জানত যে এটা কেবল একটা শরীর নয়, বরং কারোর ভরসা যাকে সে স্পর্শ করতে যাচ্ছে। সে মহিলার গোড়ালি দেখল। হালকা ফোলা পরিষ্কার বোঝা যাচ্ছিল। খুব ধীর গলায় সে জানালো যে যখন সে দুবাইতে কাজ করত, তখন সেখানে এক বয়স্ক দম্পতির দেখাশোনা করত, এবং সেখানেই সে মালিশের প্রাথমিক বিষয়গুলো শিখেছিল। কোনো বড় দাবি নেই, কোনো লোক দেখানো কিছু নেই, শুধু একটি সাধারণ সত্য। যদি ঠিক মনে করেন, তবে একটু চেপে দিই, হয়তো আরাম পাবেন, সে বলল। মহিলার অবাক লাগল, কিন্তু এইবার তার মুখে দ্বিধার চেয়ে বেশি আশা ছিল। রাঘব খুব হালকা হাতে মালিশ শুরু করল। না ছিল কোনো তাড়াহুড়ো, না ছিল কোনো বাড়তি নড়াচড়া। তার হাতে অভ্যাস ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল সমবেদনা। কিছু মিনিটের মধ্যেই মহিলার শ্বাস প্রশ্বাস আগের থেকে শান্ত হতে লাগল। মুখে যে টান ছিল তা ধীরে ধীরে শিথিল হতে লাগল। এটা অদ্ভুত, তিনি চোখ বন্ধ করেই বললেন, ব্যথা সত্যিই কমছে। রাঘব কোনো উত্তর দিল না। সে শুধু নিজের কাজ করতে থাকল, যেন সে আগেও অনেকবার এমনটা করেছে, কোনো প্রত্যাশা এবং কোনো প্রশ্ন ছাড়াই। প্রায় 10 মিনিট পর সে হাত সরিয়ে নিল এবং খুব নম্রভাবে বলল যে এখন আপনি ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করুন।
মহিলা পাশের বেঞ্চের সাহায্য নিলেন এবং উঠলেন। তিনি ২-৩ কদম হেঁটে দেখলেন এবং তার মুখে পরিষ্কার বিস্ময় ছিল। এখনও হালকা ব্যথা ছিল, কিন্তু তা আগের মতো ছিল না। তিনি প্রথমবার রাঘবকে মন দিয়ে দেখলেন। ক্লান্ত মুখ, সাধারণ পোশাক এবং চোখে এমন এক শান্তি যা প্রায়ই টাকা আর ক্ষমতার মাঝে হারিয়ে যায়। আমার নাম অনন্যা মেহরা, তিনি নিজেই বললেন। আজ যদি তুমি না থাকতে তবে হয়তো আমি এখানে অনেকক্ষণ বসে থাকতাম। রাঘব একটু লজ্জিত হল। আমি রাঘব শর্মা, শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অনন্যার মনে সেই মুহূর্তে হালকা কিছু একটা দোলা দিল। এই মানুষটি যার কাছে কিছুই নেই বলে মনে হয়, তবুও সে কোনো উপকারের ভাষা বলে না। তুমি খুব ভালো মানুষ রাঘব, তিনি ধীরে ধীরে বললেন। রাঘব নজর নিচু করল এবং শান্ত স্বরে জবাব দিল যে মানুষ তো কেবল মানুষই হয়। আজ প্রয়োজন আপনার ছিল। লোধি গার্ডেনের সেই শান্ত পথে দুজন মানুষ দাঁড়িয়েছিল, যাদের দুনিয়া আলাদা আলাদা ছিল, কিন্তু সেই মুহূর্তে ব্যথা, সাহায্য এবং মানবতা তাদের দুজনকে একই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। এবং তাদের তখন বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে এই ছোট দেখা হওয়াটা তাদের জীবনে কত গভীর ছাপ ফেলতে চলেছে। অনন্যা আরও একবার নিজের গোড়ালির দিকে তাকালেন এবং তারপর রাঘবের দিকে। ব্যথা পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এখন তিনি দাঁড়াতে পারছিলেন। তিনি একটি দীর্ঘ শ্বাস নিলেন, যেন নিজের ভেতর ছড়িয়ে থাকা ঘাবড়ে যাওয়া ভাবটাকে ধীরে ধীরে সামলে নিচ্ছেন। রাঘব তার পাশেই দাঁড়িয়ে থাকল, না খুব কাছে আর না খুব দূরে। সে জানত যে সাহায্য করার পরেও একটি দূরত্ব বজায় রাখা জরুরি হয়। অনন্যা ধীর স্বরে বললেন যে তার গাড়ি একটু সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভয় হচ্ছে যে হাঁটার সময় আবার না পা মচকে যায়। রাঘব চোখ না মিলিয়ে সহজভাবে বলল যে যদি তিনি চান তবে সে সাহারা দিতে পারে। অনন্যা মাথা নাড়লেন এবং দুজনে খুব সাবধানে পথে এগিয়ে চললেন। বৃষ্টির পর মাটি ভেজা এবং পিচ্ছিল ছিল। গাছ থেকে এখনও মাঝে মাঝে জলের ফোঁটা পড়ছিল। চলতে চলতে অনন্যা জিজ্ঞেস করলেন যে সে কি এখানে রোজ আসে। রাঘব সাধারণ উত্তর দিল যে হ্যাঁ, এখান থেকেই আশেপাশে বোতল এবং কাগজ পাওয়া যায়। সকালে তাড়াতাড়ি আসা সহজ হয়, কারণ ভিড় কম থাকে। তার গলায় না কোনো অভিযোগ ছিল, না কোনো দুঃখ প্রকাশ করার চেষ্টা। এই কথা অনন্যার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। তিনি একটি বড় শহরে থাকতেন, যেখানে সবাই তাড়াহুড়োর মধ্যে থাকে, কিন্তু এই মানুষটির কথাগুলো যেন কোনো স্থিরতার মতো ছিল। কিছু মুহূর্ত চুপ থাকার পর অনন্যা জিজ্ঞেস করলেন যে তার কি এই ধরনের জীবন কখনো ভারী মনে হয় না। রাঘব হালকা হাসির সাথে বলল যে জীবন সবসময় যেমন ভাবা হয় তেমন হয় না, কিন্তু যখন চলছে তখন তাকে সামলে চলাই বুদ্ধিমানী হয়। সে এর চেয়ে বেশি কিছু বলল না, যেন সে নিজের ভেতরের কথাগুলোকে ওখানেই থামিয়ে দিতে চায়। কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ির কাছে পৌঁছে গেল। রাঘব সাথে সাথে নিজের হাত সরিয়ে নিল এবং এক কদম পিছিয়ে গেল। তার মনে পড়ে গেল যে তার ভূমিকা এই পর্যন্তই ছিল। অনন্যা গাড়ির দরজা খুললেন, তারপর ঘুরে তার দিকে তাকালেন এবং বললেন যে আজ তার সাহায্য ছাড়া তিনি হয়তো অনেকক্ষণ ওখানেই আটকে থাকতেন। রাঘব মাথা নাড়িয়ে শুধু এইটুকু বলল যে এটা কোনো উপকার ছিল না, শুধু সঠিক সময় করা সাহায্য ছিল। কিছু সেকেন্ড দুজনেই চুপ ছিল। আশেপাশে নিস্তব্ধতা ছিল, শুধু দূর থেকে আসা গাড়ির হালকা শব্দ শোনা যাচ্ছিল। তারপর অনন্যা তার পার্স থেকে একটি কার্ড বের করলেন এবং বললেন যে যদি কখনো কাজের প্রয়োজন হয় তবে সে যোগাযোগ করতে পারে। রাঘব এক মুহূর্ত দ্বিধার পর কার্ডটি 2 হাতে নিল, কোনো প্রতিশ্রুতি না দিয়ে, কোনো প্রত্যাশা না জানিয়ে। যখন গাড়ি এগিয়ে গেল, রাঘব ওখানেই দাঁড়িয়ে থাকল। সে গাড়িকে ততক্ষণ দেখল যতক্ষণ না তা মোড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তার মনে কোনো বড় স্বপ্ন জাগল না, কিন্তু একটি হালকা অস্থিরতা অবশ্যই থেকে গেল, যেন কিছু অসম্পূর্ণ রয়ে গিয়েছে। আর ওদিকে অনন্যা ড্রাইভ করতে করতে বারবার রিয়ার ভিউ মিরারে দেখছিলেন। তিনি সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তার শান্ত কণ্ঠস্বর এবং সংযমপূর্ণ উপস্থিতি তার সাথে চলছিল। তিনি জানতেন না যে এই দেখা হওয়াটা আবার তার জীবনে ফিরবে কিনা, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে সেই দুপুরের পর কিছু একটা বদলে অবশ্যই গিয়েছিল। অনন্যা সেই সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলেন, কিন্তু তার মন এখনও লোদি গার্ডেনের সেই পথেই আটকে ছিল। তিনি দরজা বন্ধ করলেন, জুতো খুলে একপাশে রেখে দিলেন এবং কিছু সময় এভাবেই দাঁড়িয়ে থাকলেন। বাড়ি সবসময়ের মতো শান্ত ছিল, প্রয়োজনের চেয়ে বেশি শান্ত।
গোড়ালিতে এখনও হালকা ব্যথা ছিল, কিন্তু সেই ব্যথা তাকে ততটা বিরক্ত করছিল না যতটা সেই খালি ভাব যা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। তার বারবার সেই মানুষটির মুখ মনে পড়ছিল, তার ধীর কণ্ঠস্বর, তার সংকোচ ভরা দূরত্ব। এমন মানুষ যে না কিছু নিয়ে না কিছু জানিয়ে তার সাহায্য করে চুপচাপ চলে গেল। পরদিন সকালে তিনি নিজে গাড়ি নিয়ে অফিসের দিকে বেরোলেন। ড্রাইভ করার সময়ও তার ধ্যান ট্রাফিকের চেয়ে বেশি নিজের চিন্তার উপর ছিল। কনট প্লেসের ভিড়, মিটিংয়ের আওয়াজ, ফাইলের স্তূপ সবকিছু চলতেই থাকল, কিন্তু তার ব্যাগের ভেতরে রাখা সেই ভিজিটিং কার্ড বারবার তার মনোযোগ আকর্ষণ করছিল। সন্ধ্যা হতে হতে তিনি অনুভব করলেন যে এই অস্থিরতা কেবল সংযোগের কারণে নয়। যদি তিনি সেই মানুষটির সাথে আবার দেখা না করেন, তবে হয়তো এই প্রশ্ন সবসময় তার ভেতরে রয়ে যাবে যে তিনি সেদিন শুধু সাহায্য দেখেছিলেন নাকি অন্য কিছুও। সেই একই সন্ধ্যায় রাঘব রোজকার মতো বস্তা কাঁধে ফেলে গলিতে ঘুরছিল। দিনটা বিশেষ ছিল না, শরীর ক্লান্ত ছিল এবং পা ভারী। সে একটি নির্জন মোড়ে কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অজানা নম্বর দেখে সে আগে স্ক্রিনটা দেখল, তারপর কল ধরল। অন্য প্রান্ত থেকে সেই একই শান্ত কণ্ঠস্বর ছিল। অনন্যা কোনো ভূমিকা ছাড়াই বললেন যে তার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন, এমন মানুষ যে ড্রাইভিং জানে এবং প্রয়োজন পড়লে বাড়ির কাজেও সাহায্য করতে পারে। তিনি পরিষ্কার শব্দে বললেন যে এটা কাজ হবে নির্দিষ্ট বেতনের সাথে। রাঘব কিছু মুহূর্ত চুপ ছিল, তার আঙুলগুলো ফোনটিকে শক্ত করে ধরেছিল। তার সেই উঁচু দেয়াল, বড় বাড়ি এবং নিজের পুরনো অভিজ্ঞতাগুলো মনে পড়ছিল, যেখানে সে প্রায়ই নিজেকে ভুল জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখত। সে হ্যাঁও বলল না, নাও বলল না, শুধু এটুকু বলল যে সে এসে কথা বলতে পারে। পরের দিন দুপুরে সে বলা ঠিকানায় পৌঁছাল। রাস্তা পরিষ্কার ছিল, এলাকা শান্ত। সামনে উঁচু গেট ছিল যেখানে নিরাপত্তা রক্ষী দাঁড়িয়েছিল। রাঘব কিছু মুহূর্ত ওখানেই থেমে থাকল। সে বস্তা নিচে রাখল, পোশাক ঠিক করল এবং একটি দীর্ঘশ্বাস নিল। গেট খুলল এবং সে ভেতরে চলে গেল। ভেতরে সবকিছু পরিপাটি করে সাজানো ছিল, যেন এখানে কিছুই নিজের জায়গা থেকে নড়ে না। তার পা নিজের থেকেই ধীর হয়ে গেল। সে জানত না যে এই গেটের ভেতরে পা রাখা কেবল একটা চাকরির প্রশ্ন নয়। সেই মুহূর্তে রাঘবের কোনো আন্দাজ ছিল না যে এই সিদ্ধান্ত তার জীবনকে ধীরে ধীরে কোন মোড়ে নিয়ে যেতে চলেছে। সে শুধু এটুকু জানত যে যদি সে আজ ফিরে যায়, তবে হয়তো এই সুযোগ সব সময়ের জন্য হারিয়ে যাবে। আর কখনো কখনো জীবন এভাবেই চুপচাপ কোনো শব্দ না করে মানুষের সামনে একটি দরজা খুলে দেয়। প্রশ্ন শুধু এইটুকু হয় যে সে ভেতরে যাওয়ার সাহস করতে পারে কিনা। রাঘবের কাছে সেই বাড়ি অন্য কোনো জগতের অংশ বলে মনে হচ্ছিল। উঁচু ছাদ, চকচকে মেঝে এবং চারদিকে এমন এক পরিপাটি নীরবতা যাতে তার নিজের পায়ের শব্দেও তার কাছে ভারী মনে হচ্ছিল। তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো, যেখানে অনন্যা আগে থেকেই উপস্থিত ছিলেন। তিনি সাধারণ পোশাক পরেছিলেন, না বেশি আনুষ্ঠানিক আর না খুব কৃত্রিম। গোড়ালিতে হালকা ব্যান্ডেজ এখনও ছিল, যা গতদিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। অনন্যা তাকে বসার ইশারা করলেন এবং কোনো দীর্ঘ ভূমিকা ছাড়াই কথা শুরু করলেন, যেন এটা তার জন্য রোজকার কাজ, কিন্তু প্রতিটি শব্দ ভেবে চিনতে বেছে নেওয়া হয়েছিল। তিনি তাকে ড্রাইভিং সম্পর্কে জিজ্ঞেস করলেন, লাইসেন্স এবং আগের অভিজ্ঞতা সম্পর্কে জানলেন। রাঘব সরাসরি ছোট এবং পরিষ্কার উত্তর দিল। সে জানালো যে সে ট্রাক এবং ছোট গাড়ি দুইই চালিয়েছে এবং বাড়ির কাজ করতে তার কখনো দ্বিধা হয়নি। কথা বলার সময় সে বারবার নিজের হাতের দিকে তাকাচ্ছিল, যেন এটা মনে করিয়ে দিচ্ছিল যে সে এখানে কেন এসেছে এবং তার জায়গা কতটুকু পর্যন্ত। অনন্যা তাকে মন দিয়ে শুনতে থাকলেন। তিনি পরিষ্কার শব্দে বললেন যে যদি সে এখানে কাজ করে, তবে সময়ের গুরুত্ব, গোপনীয়তা এবং একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা জরুরি হবে। এই বাড়িকে কথা দ্রুত ছড়ায় এবং সবার নজর বন্ধুত্বপূর্ণ হয় না। এই কথা তিনি কোনো ভয় না দেখিয়ে কিন্তু কিছু না লুকিয়ে বলে দিলেন। রাঘব মাথা নাড়িয়ে তার কথা মেনে নিল। সে বলল যে সে কাজকে শুধু কাজের মতোই দেখবে, তার কোনো বিশেষ ছাড় লাগবে না। এই জবাব অনন্যার জন্য যথেষ্ট ছিল, হয়তো এই কারণে যে তাতে না কোনো প্রত্যাশা ছিল, না কোনো অভিযোগ। কিছুক্ষণ পর তিনি তাকে বাড়ির পেছনে তৈরি ছোট ঘরে নিয়ে গেলেন। ঘরটি সাধারণ ছিল, কিন্তু পরিষ্কার এবং আরামদায়ক। রাঘব ঘরের দেয়ালগুলো হালকা করে ছুল
যেন সে এটা বিশ্বাস করতে চায় যে এই জায়গা সত্যি তার জন্য। এটা তার জন্য কোনো সুবিধার চেয়ে কম ছিল না, কিন্তু সাথে সাথে তার এটাও মনে হচ্ছিল যে এই বাড়ির কাছাকাছি আসা একটি নতুন দায়িত্বকে গ্রহণ করা। সে খুব শান্ত স্বরে বলল যে সে পুরো চেষ্টা করবে, কিন্তু যদি কখনো মনে হয় যে সে এখানে ঠিক মানাচ্ছে না, তবে কোনো অভিযোগ ছাড়াই চলে যাবে। অনন্যা প্রথমবার হালকা হাসির সাথে বললেন যে এখানে কাউকে বেঁধে রাখা হয় না, সততার সাথে কাজ করলে বাকি জিনিসগুলো নিজের পথ খুঁজে নেবে। সেই মুহূর্তে ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল, যাতে না আস্থার কোনো দাবি ছিল, না ভয়ের কোনো শোরগোল, শুধু একটি বোঝাপড়া ছিল। সন্ধ্যা নামতে শুরু করেছিল। রাঘব ঘরে একা বসে থাকল। সে জানলা দিয়ে বাইরে তাকাল, যেখানে হালকা হাওয়া গাছগুলোকে নাড়া দিচ্ছিল। সে নিজের জুতো দরজার কাছে রাখল এবং তারপর নিজের হাত দেখল। সেই হাত যা কাল পর্যন্ত রাস্তায় বস্তা তুলত, আজ এই বাড়ির দায়িত্বের সামনে ছিল। তার ভেতরে খুশির চেয়ে বেশি সতর্কতা ছিল। সে জানত যে এই সুযোগ কেবল অন্য সংস্থানের প্রশ্ন নয়, বরং নিজেকে সামলে এগিয়ে যাওয়ার পরীক্ষা। রাঘব জানত না যে সেই বাড়িতে কতদিন টিকে থাকবে, কিন্তু সে পরিষ্কার অনুভব করতে পারছিল যে এখানে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাজ হবে না, বরং সেই অনুভূতিগুলো হবে যা ধীরে ধীরে কোনো আওয়াজ না করে তার চারিপাশে আকার নিচ্ছিল। পরদিন সকালে রাঘব খুব ভোরে উঠে গেল। আকাশ তখনও হালকা ধোঁয়াটে ছিল এবং বাড়ির পেছনের অংশ পুরোপুরি শান্ত। সে কোনো শব্দ না করে ঘর থেকে বেরোল, যেন এই নিস্তব্ধতা ভাঙতে ভয় পাচ্ছে। উঠোন পরিষ্কার করার সময় তার নজর বারবার বাড়ির বড় জানলাগুলোর দিকে চলে যাচ্ছিল, যেখানে সব কিছু নিজের জায়গায় স্থির ছিল। সে গাড়ি পরিষ্কার করল, জল দিল, কাঁচ মুছল এবং প্রতিটি কাজ মন দিয়ে করল। কেউ তাকে দেখছিল না, তবুও তার হাতে কোনো তাড়াহুড়ো ছিল না। এটা অভ্যেস নয়, তার প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে নড়াচড়ার শব্দ আসল। পরিচারিকা তাকে দেখল, মাথা নাড়ল এবং নিজের কাজে লেগে গেল। রাঘবও হালকা অভিবাদন জানাল। যখন অনন্যা নিচে আসলেন, তখন সে আগে থেকেই প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন যে আজ অফিসে যেতে হবে কিনা। অনন্যা বললেন যে যেতে হবে, কিন্তু শান্তিতে। গাড়িতে বসতেই বাইরের রাস্তাগুলো ধীরে ধীরে ভরতে শুরু করল। রাঘব খুব সাবধানে ড্রাইভ করছিল। প্রতিটি মোড়ে তার হাতের মুঠো শক্ত ছিল, যেন রাস্তা নয় বরং দায়িত্ব সামলাচ্ছে। অনন্যা রিয়ার ভিউ মিররে তার চোখের দিকে তাকালেন। তাতে ভয় ছিল না, শুধু একটি সতর্কতা ছিল, যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হল। তিনি হালকা স্বরে বললেন যে সে ভালো চালাচ্ছে। রাঘব মাথা নিচু করে নিল, যেন প্রশংসা করাটাও তার জন্য দায়িত্ব বাড়িয়ে দেয়। অফিসের সামনে গাড়ি থামতেই কিছু নজর তাদের দিকে উঠল। রাঘব এটা অনুভব করল, কিন্তু নিজের জায়গা থেকে নড়ল না। অনন্যা কিছু না বলে নিচে নামলেন এবং ভেতরে চলে গেলেন। দরজা বন্ধ হবার আগে কারোর ধীর ফিসফিসানি রাঘবের কানে আসল। শব্দ পরিষ্কার ছিল না, কিন্তু গলার স্বর প্রশ্নে ভরা ছিল। সে গাড়ি একপাশে রাখল এবং ওখানেই অপেক্ষা করতে লাগল। অপেক্ষা সেই পুরনোই ছিল, কিন্তু আজ তাতে এক অন্য ধরনের সতর্কতা ছিল। সারাদিন সে বাড়ির কাজে লেগে থাকল, কোথাও যেন কোনো কমতি না থেকে যায়। এটাই ভেবে দুপুরের রোদ যখন পেছনের দিকে ছড়িয়ে পড়ল, তখন সে এক মুহূর্তের জন্য হাত থামাল এবং নিজের জুতোর দিকে তাকাল, যেগুলোতে এখনও রাস্তার ধুলো লেগেছিল। সে কিছু বলল না, শুধু আবার কাজে লেগে গেল। সন্ধ্যায় যখন অনন্যা ফিরলেন, তখন তার মুখে ক্লান্তি পরিষ্কার ছিল। রাঘব না চাইতেই জলের গ্লাস এগিয়ে দিল। অনন্যা নিতে নিতে বললেন যে আজ অফিসে পরিবেশ একটু অন্যরকম ছিল, কিছু নজর প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে আটকে ছিল। রাঘব ধীরে ধীরে বলল যে যদি তার কারণে কোনো অসুবিধা হয়, তবে সে নিজেকে আড়ালে রাখতে পারে। অনন্যা সাথে সাথে না করে দিলেন, কিন্তু তার গলায় পুরো কঠোরতা ছিল না। তিনি শুধু এইটুকু বললেন যে প্রতিটি নতুন জিনিসের জন্য সময় লাগে। সেই রাতে রাঘব অনেকক্ষণ জেগে থাকল। ঘরের ছাদের দিকে তাকিয়ে সে কোনো বড় ভয়ের কথা ভাবল না, শুধু এটা বোঝার চেষ্টা করতে থাকল যে এই বাড়ি তার কাছে কি চাইছে। বাইরের দুনিয়া আগের মতোই ছিল, কিন্তু এখানকার শান্তি আলাদা ছিল, ভারী এবং গভীর। তার মনে হল যে এই শান্তিতে সবচেয়ে কঠিন কাজ হবে নিজেকে আগের মতো ধরে রাখা। আর ওপরে নিজের ঘরে অনন্যা জানলার কাছে দাঁড়িয়ে বাইরে অন্ধকার দেখছিলেন। তিনি অনুভব করলেন যে কিছু নজর আজ থেকে বেশি প্রশ্ন করবে। তিনি জানতেন না যে জবাব কি হবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে এই পথ সহজ হতে যাচ্ছে না। পরের কয়েকদিনে সবকিছু বাইরে থেকে সাধারণ মনে হতে থাকল,
কিন্তু বাড়ি এবং অফিসের মাঝখানের বাতাস ধীরে ধীরে বদলতে শুরু করল। রাঘব রোজকার মতো সময় মতো উঠত, গাড়ি তৈরি করত এবং নিজের দায়িত্বে লেগে থাকত। কিন্তু এখন তার উপস্থিতিকে এড়িয়ে যাওয়া সহজ ছিল না। অফিসের বাইরে দাঁড়ানো গাড়ির পাশে থমকে যাওয়া নজরগুলো আগের চেয়ে বেশিক্ষণ টিকতে শুরু করেছিল। কখনো কোনো নিরাপত্তা রক্ষী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিত। কখনো কোনো কর্মচারী গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নিচু সরে কিছু বলে দিত। শব্দ পরিষ্কার হতো না, কিন্তু তাদের পেছনে লুকিয়ে থাকা প্রশ্ন রাঘব বুঝে যেত। সে নিজের নজর স্টিয়ারিংয়ের ওপর আটকে রাখত এবং নিজেকে ততটুকুই সীমাবদ্ধ রাখত যতটুকু তার কাজ ছিল। অনন্যাও এই পরিবর্তনকে এড়িয়ে যেতে পারছিলেন না। মিটিংয়ের মাঝে হঠাৎ ওঠা প্রশ্নগুলো এখন সরাসরি কাজের সাথে যুক্ত ছিল না। কেউ হাসতে হাসতে জিজ্ঞেস করে নিত যে নতুন ড্রাইভার কবে থেকে আছে, আবার কেউ এটা জুড়ে দিত যে সে বাড়িতেও থাকে। অনন্যা প্রতিবার জবাব দিতেন শান্ত এবং ভারসাম্য বজায় রেখে, কিন্তু প্রতিটি জবাবের সাথে তিনি এটা আরও পরিষ্কার অনুভব করতে পারছিলেন যে কথা জবাবে থামে না। এক সন্ধ্যায় তার সহকারী পূজা ধীরে ধীরে তাকে জানালো যে কিছু আলোচনা এখন কেবল অফিসের মধ্যে সীমাবদ্ধ নেই। অনন্যা মাথা নাড়িয়ে কথা ওখানেই শেষ করে দিলেন, কিন্তু তার মুখে সেই কঠোরতা ছিল না যা সাধারণত এমন সময় দেখা যায়। বাড়ি ফেরার সময় গাড়িতে নিস্তব্ধতা ছিল। রাস্তায় আলো ছড়িয়ে পড়ছিল এবং ভেতরে এক আলাদা নীরবতা ছিল। গেটের ভেতরে পৌঁছতেই অনন্যা বললেন যে বাইরের কথা যেন বাড়ির ভেতরে না আসে। এই কথা তিনি আদেশের মতো নয়, বরং একটি সতর্কতার মতো বললেন। রাঘব মাথা নিচু করে নিল এবং বলল যে সে বোঝে, যদি প্রয়োজন পড়ে তবে সে নিজেকে আরও আড়ালে রাখবে। এটা বলার সময় সে জানলা দিয়ে বাইরে তাকালো, যেন নিজের সীমা ওখানেই নির্ধারণ করছে। সেই রাতে রাঘব অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে কোনো বড় ভয় বা ভবিষ্যতের চিন্তার কথা ভাবল না, শুধু এটা বোঝার চেষ্টা করতে থাকল যে এখন তাকে প্রতিটি কদম আগের চেয়ে বেশি ভেবেচিন্তে ফেলতে হবে। এই বাড়ি, যা এখন পর্যন্ত শুধু কাজের জায়গা ছিল, ধীরে ধীরে পরীক্ষার জায়গা হয়ে উঠছিল, এবং এই পরীক্ষা তার কাজের ছিল না। ওদিকে অনন্যা নিজের ঘরে বসে ফোনের স্ক্রিন দেখছিলেন। তাতে একটি মিসড কল ছিল, বোর্ডের একজন প্রবীণ সদস্যের। তিনি কল ব্যাক করলেন না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি অনুভব করলেন যে এই চাপ শীঘ্রই কোনো কথাবার্তার রূপ নিতে চলেছে। এখন পর্যন্ত যে কথাগুলো ফিসফিসানি ছিল তা শীঘ্রই সরাসরি প্রশ্ন হয়ে উঠতে পারে। এরই মাঝে শহরের পুরনো অংশে, যেখানে রাঘব কখনো রোজ বস্তা কাঁধে নিয়ে বের হতো, সেখানে কেউ তার নাম নিল। কে নিল, কেন নিল তা সে জানত না, কিন্তু সেই নামের আবার বাতাসে ভেসে আসা এই সংকেত দিচ্ছিল যে তার পুরনো এবং নতুন জগৎ এখন আর আলাদা থাকতে পারবে না। এটা সেই মোড় ছিল যেখান থেকে গল্প শুধু নীরবতা আর ইশারায় চলবে না, বরং খোলা নজর আর সরাসরি প্রশ্নের মাঝে এগিয়ে যাবে। পরদিন সকালে বাড়িতে এক আলাদা ধরনের উত্তেজনা অনুভূত হচ্ছিল। এমন উত্তেজনা যা শব্দে নামে না, কিন্তু প্রতিটি নড়াচড়ায় ফুটে ওঠে। রাঘব রোজকার মতো তাড়াতাড়ি উঠল, কিন্তু আজ তার কদম আরও বেশি মেপে মেপে পড়ছিল। তার মনে হচ্ছিল যে আজকের দিনটা বাকি দিনগুলোর চেয়ে আলাদা হবে। অনন্যা যখন নিচে আসলেন তখন তার মুখে সেই একই সংযম ছিল, কিন্তু চোখের নিচে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি শুধু এইটুকু বললেন যে আজ অফিসে একটি জরুরি মিটিং আছে এবং সময় মতো পৌঁছাতে হবে। অফিসের বাইরে গাড়ি থামতেই পরিবেশ পরিষ্কার দেখা যেতে লাগল। লোকেদের নজর এখন আর লুকানো ছিল না। কিছু মুখ সরাসরি দেখছিল, কেউ কেউ ইচ্ছে করে নজর সরিয়ে নিচ্ছিল। রাঘব গাড়ি পার্ক করল এবং বাইরেই দাঁড়িয়ে থাকল। সে জানত ভেতরে কি হচ্ছে, সেটা জানা তার এখতিয়ার নয়, কিন্তু সে এটা অবশ্যই বুঝতে পারছিল যে এই মিটিং কেবল কাগজ আর পরিসংখ্যানের হবে না। অনন্যা যখন অনেকক্ষণ পর বাইরে আসলেন তখন তার মুখে ক্লান্তির সাথে সাথে এক কঠোরতাও ছিল। তিনি কারোর সাথে নজর না মিলিয়ে সরাসরি গাড়ির দিকে এগিয়ে গেলেন। গাড়িতে বসতেই কিছু মুহূর্ত নীরবতা রইল। তারপর অনন্যা একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন যে বোর্ডের কিছু সদস্য তার কাজের চেয়ে বেশি তার চারপাশের মানুষদের নিয়ে প্রশ্ন তুলছে। তিনি রাঘবের দিকে তাকালেন না, কিন্তু কথা পরিষ্কার ছিল। রাঘব শান্ত স্বরে বলল যে সে নিজের উপস্থিতিকে আরও সীমাবদ্ধ রাখবে, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়। এই কথা বলা কোনো ভয় থেকে নয়, বরং পরিস্থিতি বোঝার কারণে আসলো। অনন্যা মাথা নাড়ালেন। তিনি বললেন যে সমস্যা কোনো একজন ব্যক্তিকে নয়, বরং সেই চিন্তাধারাকে নিয়ে যা প্রতিটি জিনিসকে একটা নাম দিতে চায়।
বাড়ি ফেরার সময় গাড়িতে সেই একই নীরবতা ছিল, কিন্তু এখন তাতে ভারী ভাব ছিল। গেটের ভেতরে পৌঁছাতেই অনন্যা গাড়ি থামালেন। তিনি বললেন যে আগামী দিনগুলোতে প্রতিটি কদম আরও ভেবে চিনতে ফেলতে হবে। বাড়ির কথা এখন বাড়ির দেয়াল পর্যন্ত পৌঁছাতে শুরু করেছে। রাঘব মাথা নিচু করে তার কথা মেনে নিল। সে কোনো প্রশ্ন করল না, কোনো সাফাই দিল না। তার নীরবতাই তার সীমা ছিল। সেই সন্ধ্যায় অনন্যার ফোনে একটি কল আসলো। এইবার কণ্ঠস্বর অফিসের ছিল না, বাড়ি থেকে ছিল। যেখানে প্রশ্ন সবসময় সরাসরি হয় না, কিন্তু চাপ গভীর হয়। অনন্যা কিছু সময় কথা শুনলেন, তারপর কল কেটে দিলেন। তিনি ফোনটি হাতে ধরে অনেকক্ষণ বসে থাকলেন। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এখন এই বিষয়টা কেবল কাজের থাকল না, সম্পর্ক, প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত সব এক জায়গায় এসে দাঁড়িয়েছে। রাঘব দূর থেকে এসব দেখল। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল এবং জানলার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে সেই একই রাস্তা ছিল, সেই একই আওয়াজ, কিন্তু সে প্রথমবার অনুভব করল যে তার উপস্থিতি এখন আর শুধু তার নিজের নয়। নিচে কোথাও অনন্যার ফোন আবার বেজে উঠল। এইবার সে সেটা তুলল না। রাঘব পর্দাটা ধীরে সরিয়ে দিল এবং ঘরের লাইট বন্ধ করে দিল। সেই রাতে বাড়ির ভেতর দুজন মানুষ জেগেছিল, আলাদা আলাদা ঘরে, আলাদা আলাদা নীরবতার সাথে। দুজনেই জানত যে এখন পরিস্থিতি তাদের কোনো না কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে, এবং কিছু সিদ্ধান্ত এমন হয় যা জিজ্ঞেস করে আসে না, শুধু সামনে এসে দাঁড়িয়ে যায়। সেই রাতের পর পরিস্থিতি সত্যি গতি পেল। পরের দিন যখন অনন্যা অফিসে পৌঁছাল, তখন পরিবেশ আগের চেয়ে আলাদা ছিল। হাসিগুলো ছিল আনুষ্ঠানিক এবং কথাবার্তা শুধু প্রয়োজনটুকু। মিটিংয়ের মাঝে হঠাৎ এক প্রবীণ সদস্য ফাইল বন্ধ করে দিলেন এবং বললেন যে কিছু প্রশ্ন এখন আর এড়িয়ে যাওয়া যাবে না। কথাগুলো সরাসরি ছিল না, কিন্তু ইশারা পরিষ্কার ছিল। কার সাথে কে আসা যাওয়া করে, কাকে কোথায় রাখা হয়েছে এবং এতে কোম্পানির ইমেজের উপর কী প্রভাব পড়ছে। অনন্যা বিষয়টিকে কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করল, কিন্তু ঘরে বসে থাকা লোকেদের নজর উত্তর নয়, প্রতিক্রিয়া চাইছিল। মিটিং শেষ হতে হতে এটা পরিষ্কার হয়ে গেল যে এই চাপ এখন থামবে না। মিটিংয়ের পর অনন্যা অনেকক্ষণ নিজের চেয়ারে বসে থাকল। জানলার বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল, যেন ভেতরে কি হয়েছে তার সাথে শহরের কোনো সম্পর্ক নেই। তখনই পূজা ভেতরে আসলো এবং বলল যে বাইরে কিছু সাংবাদিক অপেক্ষা করছে। কেউ ভেতরের কথা বাইরে পৌঁছে দিয়েছিল। অনন্যা নিজেকে সামলালো এবং বাইরে বেরোল। প্রশ্নগুলো ছিল তীক্ষ্ণ, গলার স্বর চড়া। সে সংযমের সাথে জবাব দিল, কিন্তু প্রতিটি শব্দের সাথে সে অনুভব করল যে এখন প্রতিটি নীরবতাও বয়ান হয়ে উঠতে পারে। নিচে পার্কিংয়ে দাঁড়িয়ে রাঘব এসব দূর থেকে দেখছিল। ক্যামেরা আর ভিড়ের অভ্যাস তার রাস্তা থেকেই ছিল, কিন্তু এই জায়গায় এসব আলাদা লাগছিল। যখন অনন্যা গাড়ির কাছে পৌঁছল, তখন সে কিছু না বলে দরজা খুলে দিল। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। এই নীরবতা ভাঙার উপক্রম হয়েছিল। কিছুক্ষণ পর অনন্যা নিজেই বলল যে বোর্ড এবং মিডিয়া দুজনেই একসাথে প্রশ্ন করছে। রাঘব গাড়ির গতি কম রাখল এবং শান্ত স্বরে বলল যে সে আরও সতর্ক থাকবে, নিজের উপস্থিতিকে শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। এই প্রস্তাব পালানোর ছিল না, বরং দায়িত্ব নেমার ছিল। বাড়ি পৌঁছতেই আরেক ধাক্কা পাওয়া গেল। প্রতিবেশীর থমকে থাকা নজর আর নিরাপত্তারক্ষীর বদলে যাওয়া গলার স্বর পরিষ্কার বলে দিচ্ছিল যে খবর এখন আর দেয়ালের ভেতরে আটকে নেই। সেই সন্ধ্যায় অনন্যার ফোন বেজে উঠল। এইবার কল বাড়ি থেকে ছিল। গলায় কোনো ঝগড়া ছিল না, শুধু সরাসরি প্রশ্ন ছিল যে এটাই কি সঠিক সময়, পরিস্থিতিকে আরও জটিল করা কি ঠিক হবে। কথা ছোট ছিল, কিন্তু মানে গভীর। কল কাটার পর অনন্যা অনেকক্ষণ চুপ করে বসে থাকল। সে বুঝে গেল যে এটা এখন আর শুধু অফিসের বিষয় নয়। রাঘব নিজের ঘরে গেল। সে ছোট ব্যাগটা খুলল, জামাকাপড়গুলো ঠিকঠাক করল এবং তারপর আবার বন্ধ করে দিল। এটা চলে যাওয়ার প্রস্তুতি ছিল না, বরং প্রস্তুত থাকার অভ্যাস। জানলার বাইরে তাকাতে তাকাতে সে ভাবল যে এখন তার প্রতিটি পদক্ষেপ অন্য কারোর উপর প্রভাব ফেলবে। নিচে কোথাও গেটের কাছে নড়াচড়া হলো, কারোর দ্রুত পায়ের শব্দ আসলো এবং তারপর দরজায় বেল বাজল, রাতের সময়ের চেয়েও অনেক বেশি জোরে। সেই মুহূর্তে বাড়ির ভেতরে দুজনেই জেগেছিল, আলাদা আলাদা ঘরে, আলাদা আলাদা চিন্তার সাথে। বাইরে শহর ঘুমাচ্ছিল, কিন্তু এই বাড়িতে প্রশ্নগুলো পুরোপুরি জেগে উঠেছিল। এটা নিশ্চিত ছিল যে পরের দিন শুধু উত্তর নয়, একটি ঘটনা নিয়ে আসবে। রাতের সেই বেল বাড়ির ভেতরে এখনও প্রতিধ্বনিত হচ্ছিল। অনন্যা ঘরের দরজা খুলল তো করিডোরে হালকা একটু নড়াচড়া হলো, যেন কেউ দ্রুত পা বদলেছে। নিচ থেকে পা টিপে টিপে চলার আওয়াজ আসছিল, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, হালকা কিন্তু একটানা। সেই মুহূর্তে রাঘব নিজের ঘর থেকে বাইরে আসলো।
সে কিছু জিজ্ঞেস করল না, শুধু অনন্যার দিকে তাকালো এবং হালকা মাথা নাড়ল, যেন বলছে যে সে পরিস্থিতি বুঝে গিয়েছে। দুজনে একসাথে সদর দরজার দিকে এগোলো। বৃষ্টির শব্দে বাইরের প্রতিটি নড়াচড়া আরও অজানা মনে হচ্ছিল। দরজার কাছে পৌঁছতেই পরিস্থিতি পরিষ্কার হয়ে গেল। অন্ধকারে দুটো ছায়া নড়ল এবং কেউ কঠোর স্বরে কিছু বলল। অনন্যার পা ওখানেই থমকে গেল। রাঘব এক পা এগিয়ে গেল, কোনো তাড়াহুড়ো ছাড়াই, কিন্তু পুরোপুরি সতর্কতার সাথে। সে বাগানের কোণে রাখা লাঠিটা তুলে নিল। তার হাত কাঁপল না। সেই মুহূর্তে ভয়ের চেয়ে দায়িত্ব বেশি ভারী ছিল। কিছু সেকেন্ড এমন কাটল যেন সময় থমকে গিয়েছে। তারপর হঠাৎ শোরগোল বাড়ল। কোনো প্রতিবেশীর লাইট জ্বলে উঠল, কোথাও থেকে কারোর চিৎকার করার আওয়াজ আসলো এবং ছায়াগুলো পিছিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বৃষ্টি আরও বেড়ে গেল, যেন যা হয়েছে তাকে ঢেকে দিতে চায়। রাঘব দরজা বন্ধ করল এবং খিল লাগিয়ে দিল। তার শ্বাস দ্রুত ছিল, কিন্তু নজর তখনও স্থির ছিল। অনন্যা ওখানেই দাঁড়িয়ে থাকল। তার মুখে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল বিস্ময়। সে ধীর স্বরে জিজ্ঞেস করল যে সে কি ঠিক আছে। রাঘব মাথা নেড়ে বলল যে সব ঠিক আছে। এটা কোনো সাহসিকতার দাবি ছিল না, শুধু সত্য ছিল। কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষী এবং দুজন প্রতিবেশী আসলো। প্রশ্ন হলো, গলার স্বর উঁচুতে উঠল, কিন্তু রাঘব বেশি কিছু বলল না। সে শুধু এটুকু বারবার বলল যে কোনো ক্ষতি হয়নি আর পরিস্থিতি সামলে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সবাই ফিরে গেল আর বাড়ি আবার শান্ত হয়ে গেল। কিন্তু এটা সেই শান্তি ছিল না যা আগে থাকত। এটা ভারী এবং ক্লান্ত ছিল। অনন্যা রান্নাঘর থেকে জলের গ্লাস এনে রাঘবের হাতে দিল। তার আঙুলগুলো হালকা কাঁপছিল। সে প্রথমবার অনুভব করল যে মানুষটিকে নিয়ে প্রশ্ন উঠেছিল সেই মানুষটি আজ সবার আগে এসে দাঁড়িয়েছিল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ খুঁজে পেল না। রাঘব গ্লাস রেখে দিল এবং শুধু এটুকু বলল যে এখন সব ঠিক আছে। তার কাছে এই ঘটনা কোনো গল্প ছিল না, বরং একটি দায়িত্ব ছিল যা হঠাৎ সামনে এসে গিয়েছিল। সেই রাতে ঘুম দুজনের জন্যই হালকা রইল। বাইরে বৃষ্টি কমতে থাকল, কিন্তু ভেতরে দিনের ঘটনাগুলো রয়ে গেল। সকাল হতে হতে কথা ছড়িয়ে পড়েছিল। কোনো আঘাত ছিল না, কোনো বড় ক্ষতি ছিল না, তবুও আলোচনা তৈরি হয়ে গিয়েছিল। অফিসে, পাড়ায়, সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরছিল, সেই লোকটা এমন কেন করল? অনন্যার ভেতরেও একটি প্রশ্ন আকার নিতে লাগল। সে কি এখন এটাকে শুধু একটি পেশাদার সম্পর্ক বলতে পারবে? সেই দিনের পর কিছু একটা বদলে গিয়েছিল। ভয় শেষ হয়নি, কিন্তু সে একটা মুখ পেয়ে গিয়েছিল। আর যখন ভয়ের মুখ বদলায়, তখন সিদ্ধান্তও বদলাতে শুরু করে। এই ঘটনা শেষ হয়নি, শুধু পরের সকালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। পরের সকালে বাড়ির হাওয়া সত্যি বদলে গিয়েছিল। বাইরে সবকিছু আগের মতোই ছিল। রাস্তা পরিষ্কার ছিল, আকাশ হালকা পরিষ্কার, কিন্তু ভেতরে প্রতিটি কদম ভেবেচিন্তে ফেলা হচ্ছিল। অনন্যা জানলার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। রাতের বৃষ্টির পর রাস্তার ভেজা ভাব এখন শুকোচ্ছিল, কিন্তু তার মনে গতরাতের ছায়া এখনও তাজা ছিল। সে কোনো তাড়াহুড়ো না করে নিচে আসলো। রাঘব আগে থেকেই জেগেছিল। সে রোজকার মতো নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু আজ তার প্রতিটি নড়াচড়ায় অতিরিক্ত সতর্কতা ফুটে উঠছিল। সে নজর এড়ানোর চেষ্টা করছিল, যেন কোনো না বলা বোঝা সে নিজেই সামলাচ্ছে। অনন্যা তাকে দেখল, কিছু মুহূর্ত থামল এবং তারপর সাধারণ স্বরে জিজ্ঞেস করল যে সব ঠিক আছে কিনা। রাঘব মাথা নাড়ল। কথা ওখানেই শেষ হল, কিন্তু সেই ছোট প্রশ্নে প্রথমবার আনুষ্ঠানিকতার চেয়ে বেশি চিন্তা ছিল। অফিসে পৌঁছাতেই তফাৎ পরিষ্কার দেখা দিতে লাগল। কেউ সরাসরি প্রশ্ন করছিল না, কিন্তু দৃষ্টিগুলো এখন আগের মতো ছিল না। মিটিংয়ে কাজের কথা হলো, পরিসংখ্যান রাখা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু প্রত্যেকেই জানত যে ঘরে আর একটি বিষয় উপস্থিত আছে যার নাম নেওয়া হচ্ছে না। দুপুরে অনন্যা পূজাকে ডাকল এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বলল। এই আদেশ ছোট ছিল, কিন্তু তার পেছনে গতরাতের পুরো প্রভাব লুকিয়েছিল। এটা প্রথমবার ছিল যখন সে পরিস্থিতি কেবল সামলানোর বদলে তা বদলে ফেলার পদক্ষেপ নিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাঘব গাড়ি একটু বেশি দূরত্বে থামালো, যেন তাকে নিজের জায়গায় নিজে ঠিক করতে হবে। অনন্যা এটা দেখল। সে কিছু বলল না, কিন্তু কার থেকে নামার সময় তার হাঁটা একটু ধীর হয়ে গেল। বাড়ির ভেতরে পা রাখতেই রাঘব দরজা আগের চেয়ে বেশি মন দিয়ে বন্ধ করল। সে না বলেই নিজেকে সীমাবদ্ধ রাখছিল। অনন্যা এটা পরিষ্কার অনুভব করল এবং সেই মুহূর্তে সে ঠিক করে নিল যে সে এই ঘটনাকে এভাবে পার হতে দেবে না যেন কিছুই হয়নি। রাঘব নিজের ঘরে গিয়ে চেয়ারে বসে পড়ল। সে জুতো খুলল, সেগুলোকে ঠিকঠাক কোণে রাখল এবং তারপর জানলা দিয়ে বাইরে দেখতে লাগল। তার ভয় ছিল না যে সে কিছু ভুল করেছে, তার এই ভয় ছিল যে তার উপস্থিতি অন্য কারোর জন্য আরও সমস্যা তৈরি না করে দেয়। সে জানত যে তার উদ্দেশ্যের জন্য শব্দের প্রয়োজন নেই, কিন্তু পৃথিবী প্রায়ই শব্দ দিয়ে নয়, ছবি দিয়ে সিদ্ধান্ত নেয়। সে নিজের মনে ঠিক করল যে সে অকারণে সামনে আসবে না, যদিও এর মানে আরও বেশি একাকিত্বই হোক না কেন। রাতে অনন্যা খাওয়ার টেবিলে দুটো প্লেট রাখল। এটা কোনো ঘোষণা ছিল না, শুধু একটি সাধারণ ব্যবস্থা।
সে রাঘবকে জিজ্ঞেস করল যে যদি সে চায় তবে সাথে বসতে পারে। রাঘব এক মুহূর্ত ইতস্তত করে মাথা নাড়ল এবং চেয়ার টেনে নিল। দুজনে খুব কম কথা বলল। চামচের হালকা আওয়াজ, প্লেটের শব্দ আর রান্নাঘরের হলুদ আলোই সেই সময়ের সাক্ষী ছিল। সেই নীরবতায় কোনো চাপ ছিল না, শুধু একটি নতুন ভারসাম্য ছিল যা ধীরে ধীরে আকার নিচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর অনন্যা প্লেট তুলে রান্নাঘরের দিকে চলে গেল। রাঘব না বলেই টেবিল পরিষ্কার করে দিল। যখন সে নিজের ঘরের দিকে ফিরল তখন সে অনুভব করল যে কিছু একটা বদলে গিয়েছে। হয়তো ভরসা পুরোপুরি নয়, হয়তো পথ এখনও কঠিন, কিন্তু গত রাতের পর এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে কিছু সিদ্ধান্ত ভয় থেকে নয়, দায়িত্ব থেকে নেওয়া হয়। আর এই দায়িত্বই ধীরে ধীরে তাদের মাঝখানের দূরত্বকে একটি নতুন রূপ দিতে চলেছিল। পরের কয়েকদিন বাড়িতে একটি নতুন কিন্তু অদ্ভুত ব্যবস্থার সাথে কাটতে লাগল। সবকিছু বাইরে থেকে সাধারণ মনে হতো, সেই সময় মতো ওঠা, সেই গাড়ি তৈরি হওয়া, সেই কাজের রুটিন। কিন্তু এই সব কিছুর মাঝে একটি দূরত্ব তৈরি হয়েছিল যাকে কেউ নাম দেয়নি। রাঘব নিজের কাজে ব্যস্ত থাকত, আগের চেয়েও বেশি চুপচাপ এবং সীমাবদ্ধ। সে অনন্যার সামনে আসার আগেই নিজের কাজ গুটিয়ে নিত, দরজার কাছে থামা এড়িয়ে চলত এবং বিনা প্রয়োজনে কোনো কথা শুরু করত না। এই দূরত্ব কোনো আদেশ থেকে তৈরি হয়নি, বরং পরিস্থিতি থেকে বেরিয়ে নিজে নিজেই জায়গা করে নিয়েছিল। অনন্যা এসব দেখছিল। সে কিছু বলত না, কিন্তু প্রতিটি ছোট কথা তার নজর এড়াচ্ছিল না। সে অনুভব করছিল যে রাঘব নিজেকে যত পেছনে সরিয়ে নিচ্ছে, বাড়িটা ততটাই আবার খালি হয়ে যাচ্ছে। সেই একই খালি ভাব যাকে সে বছরের পর বছর নিজের কাজ আর ব্যস্ততা দিয়ে ঢেকে এসেছে। অফিসে চাপ এখনও ছিল, প্রশ্ন পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তাদের প্রভাব বদলে গিয়েছিল। লোকেরা সরাসরি কিছু জিজ্ঞেস করত না, কিন্তু সিদ্ধান্তে দ্বিধা এসে গিয়েছিল। অনন্যা বুঝতে পারছিল যে এটা সেই সময় যখন পরিস্থিতির চেয়ে বেশি তার নিজের সিদ্ধান্ত তাকে সংজ্ঞায়িত করতে চলেছে। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। রাস্তায় ট্রাফিক থেমে থেমে চলছিল। রাঘব না ঘাবড়ে গাড়ি একপাশে থামালো এবং অপেক্ষা করতে লাগল। বাইরে বৃষ্টির শব্দ তীব্র ছিল, ভেতরে নীরবতা। অনন্যা জানলা দিয়ে তাকাতে তাকাতে বলল যে এই বৃষ্টি কয়েকদিন আগের সেই বৃষ্টির মতো। রাঘব মাথা নাড়ল এবং বলল যে কিছু বৃষ্টি শুধু রাস্তা ভেজায়, আর কিছু বৃষ্টি মানুষকে থামতে বাধ্য করে দেয়। এই কথাটি সে খুব সাধারণভাবে বলেছিল, কিন্তু অনন্যার মনে হল যেন এটা ঠিক সেই মুহূর্তের জন্যেই বলা হয়েছে। বাড়ি পৌঁছতে দেরি হয়ে গেল। ভেতরে আসতেই বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। রাঘব কিছু না বলে টর্চ বের করল এবং জেনারেটরের দিকে এগিয়ে গেল। অনন্যা ওখানেই দাঁড়িয়ে থাকল। অন্ধকারে সে প্রথমবার এটা অনুভব করল যে তার আশেপাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটি শুধু দায়িত্ব নয়, একটি স্থায়িত্ব। কিছুক্ষণেই আলো ফিরে আসলো, কিন্তু সেই অন্ধকারের কিছু মুহূর্ত তার ভেতরে কোথাও থমকে গেল। রাতের খাবারের পর অনন্যা রাঘবকে যাবার সময় আটকাল। সে খুব সাধারণ স্বরে বলল যে সে কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছে। রাঘব থেমে গেল, কিন্তু ঘুরল না। সে বলল যে সে বোঝে যে সে নিজেকে পেছনে সরিয়ে রাখছে, হয়তো পরিস্থিতির কারণে। সে কোনো পরামর্শ দিল না, কোনো অভিযোগ করল না, শুধু এটুকু বলল যে কখনো কখনো দূরত্ব জিনিসগুলোকে সহজ করে না। রাঘব কিছু মুহূর্ত চুপ রইল। তারপর সে বলল যে সে শুধু এটাই চায় যে তার কারণে বিষয়গুলো যেন আর জটিল না হয়। তার গলায় ক্লান্তি ছিল, কিন্তু কোনো ক্ষোভ ছিল না। কথা ওখানেই শেষ হয়ে গেল, না কোনো প্রতিশ্রুতি, না কোনো সিদ্ধান্ত। কিন্তু যখন রাঘব নিজের ঘরের দিকে এগোল, তখন সে দরজায় এক মুহূর্তের জন্য থামল। ভেতরে যাওয়ার আগে সে হালকা একটি দীর্ঘশ্বাস নিল, যেন কিছু বলতে যাচ্ছিল। তারপর কিছু না বলে ভেতরে চলে গেল। পেছনে অনন্যা দাঁড়িয়ে রইল জ্বলন্ত লাইটের নিচে, সেই অসম্পূর্ণ মুহূর্তটির দিকে তাকিয়ে, যা হয়তো ভবিষ্যতে গিয়ে পূর্ণ হতে চলেছে। সেই রাতের অসম্পূর্ণ অনুভূতি পরের সকালেও বাড়ির ভেতরে রয়ে গেল। সবকিছু রোজকার মতোই ছিল, কিন্তু প্রতিটি নড়াচড়ায় একটি অতিরিক্ত সতর্কতা মিশেছিল। রাঘব তাড়াতাড়ি উঠল, উঠোন ঝাড় দিল, গাড়ি পরিষ্কার করল এবং তারপর দরজার কাছে এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন নিজেকে জিজ্ঞেস করছে যে আজ তাকে কতটা দেখা দিতে হবে আর কতটা লুকিয়ে থাকতে হবে। সে কোনো শব্দ না করে নিজের কাজে ব্যস্ত রইল। ওপর থেকে অনন্যা এসব দেখছিল। তার প্রথমবার মনে হল যে এই দূরত্ব এখন সুরক্ষা নয়, একটি বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এমন বোঝা যা কেউ বইতে চায় না, কিন্তু ফেলতেও পারে না। অফিসে দিনটি নিজের সাথে সেই একই চাপ নিয়ে আসলো। মিটিং চলল, কাগজ বদলালো, সিদ্ধান্ত লেখা হলো, কিন্তু দুপুরে বোর্ডের একজন সদস্য তাকে আলাদা করে ডাকলেন।
কথাবার্তা ছোট ছিল, শব্দগুলো মেপে মেপে। পরিষ্কার বলা হলো যে সাম্প্রতিক ঘটনার পর কোম্পানিকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারোর নাম নেওয়া হলো না, কিন্তু ইশারা যথেষ্ট ছিল। ঘর থেকে বের হওয়ার সময় অনন্যা অনুভব করল যে এখন চুপ থাকাও একটি সিদ্ধান্ত হবে, আর প্রতিটি সিদ্ধান্ত কোনো না কোনো মূল্যের সাথে আসে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাঘব গাড়ি চালানোর সময় আয়নায় অনন্যাকে দেখল। সে বাইরে তাকিয়েছিল, কিন্তু চোখে ক্লান্তি ছিল। বাড়ি পৌঁছে সে সব সময়ের মতো দরজা খুলল এবং এক পা পিছিয়ে গেল। অনন্যা ভেতরে চলে গেল, তারপর হঠাৎ থেমে গেল। পেছনে না তাকিয়েই সে বলল যে সে আজ চা একসাথে খেতে চায়। এটা কোনো আদেশ ছিল না, শুধু একটি সাধারণ বাক্য। রাঘব খিল বন্ধ করল, চাবি টাঙালো এবং ধীরে থেকে হ্যাঁ বলে দিল। ঘরে হালকা আলো ছিল, চায়ের কাপ টেবিলে রাখা ছিল, ধোঁয়া ধীরে ধীরে উঠছিল। দুজনে মুখোমুখি বসেছিল, কিন্তু কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর অনন্যা বলল যে অফিসে কথাবার্তা এখন কাগজের মধ্যে সীমাবদ্ধ নেই। লোকেরা স্থায়িত্ব চায়, ভরসা চায়। সে এটা জিজ্ঞেস করল না যে তার কি করা উচিত, শুধু এইটুকু বলল যে কখনো কখনো সঠিক আর সুরক্ষিতর মধ্যে তফাৎ করা কঠিন হয়ে যায়। রাঘব কাপটি দুহাতে ধরল। সে কোনো পরামর্শ দিল না, শুধু বলল যে প্রতিটি জায়গায় নিজের সীমা জানা জরুরি হয়, না হলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। এটা বলতে বলতে সে একটু পিছিয়ে গেল, যেন নিজের কথার সাথে নিজের জায়গাও নির্দিষ্ট করছে। চা শেষ হয়ে গিয়েছিল। অনন্যা কাপ তুলে রান্নাঘরের দিকে এগিয়ে দিল। রাঘবও উঠে দাঁড়াল। ঘর থেকে বের হওয়ার সময় সে দরজায় এক মুহূর্ত থামল, যেন কিছু বলতে চায়, কিন্তু তারপর না ঘুরে এগিয়ে গেল। পেছনে অনন্যা দাঁড়িয়ে রইল, খালি টেবিল আর নিভন্ত আলোর দিকে তাকিয়ে। ঠিক সেই মুহূর্তে তার ফোন হালকা কাঁপতে লাগল। স্ক্রিনে অফিসের নাম জ্বলছিল। সে কল তুলল না। সেই রাতে দুজনে নিজ নিজ ঘরে অনেকক্ষণ জেগে রইল। বাইরে হাওয়া বইছিল, পর্দাগুলো হালকা উড়ছিল। কোনো বড় সিদ্ধান্ত হয়নি, কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি, কিন্তু কিছু কথা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন দূরত্ব নিজে নিজে তৈরি হবে না, আর নীরবতা নিজে নিজে বাঁচবে না। পরের পদক্ষেপ যাই হোক না কেন, তা এড়িয়ে নয়, বরং বেছে নিয়ে আসবে। পরের সকালে ফোনের সেই কম্পন আবার প্রতিধ্বনিত হল, যাকে অনন্যার রাতে উপেক্ষা করেছিল। এইবার সে কল ধরল। কণ্ঠস্বর ভদ্র ছিল, কিন্তু কথা পরিষ্কার ছিল। বোর্ডের জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সময়ও ঠিক ছিল, আর বিষয়ও। অনন্যা ফোন রাখল এবং কিছুক্ষণ বিছানায় বসে রইল। সে বুঝতে পেরে গিয়েছিল যে আজকের দিনটি শুধু আলোচনার নয়, বরং দিক পরিবর্তনের দিন হবে। নিচে রাঘব গাড়ি তৈরি করছিল। সে সবসময়ের মতো প্রতিটি জিনিস পরীক্ষা করল, টায়ার, কাঁচ, সিট। অনন্যা যখন সিঁড়ি দিয়ে নামল, তখন সে কিছু না জিজ্ঞেস করেই দরজা খুলে দিল। রাস্তা ভোর দুজনে চুপ রইল। এই নীরবতা এখন আর অচেনা ছিল না, বরং সাবধানী ছিল। অফিসে পৌঁছেতেই পরিবেশ বলে দিল যে কথা হালকা নয়। মুখগুলোতে গুরুত্ব ছিল, শব্দ কম ছিল। বৈঠকে সরাসরি বলা হলো যে সাম্প্রতিক ঘটনার পর কোম্পানিকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারোর নাম নেওয়া হলো না, কিন্তু সবাই বুঝতে পারছিল কোন বিষয়ের দিকে ইশারা করা হচ্ছে। অনন্যা উত্তর দেওয়ার আগে এক মুহূর্ত সময় নিল। সে বলল যে সে চায় না কোনো ধরনের ভুল বোঝাবুঝি আরও বাগুক। কাজ আর ব্যক্তিগত পরিধির মধ্যে পরিষ্কার তফাৎ থাকা জরুরি। সেই কারণেই কিছু ব্যবস্থা পরিবর্তন করা হবে। এই শব্দগুলো সহজ ছিল, কিন্তু মানে গভীর। মিটিং শেষ হতে হতে সবাই জেনে গিয়েছিল যে এই সিদ্ধান্ত সাথে সাথে প্রভাব দেখাবে। নিচে পার্কিংয়ে রাঘব দাঁড়িয়েছিল। অনন্যা গাড়িতে বসতে বসতে শান্ত স্বরে জানালো যে এরপর থেকে সে অফিসে আসা যাওয়ার জন্য কোম্পানির গাড়ি ব্যবহার করবে। রাঘব এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর মাথা হালকা নাড়ল। সে কিছু জিজ্ঞেস করল না, শুধু নিজের শার্টের হাতা ঠিক করল এবং বলল যে সে বুঝে গিয়েছে। সেই ছোট ইশারায় যেমন স্বীকারোক্তি ছিল, তেমনি সংযমও ছিল। বাড়ি ফিরে রাঘব সরাসরি নিজের ঘরে গেল। সে জুতো খুলল, সেগুলোকে পরিপাটি করে রাখল এবং চেয়ারে বসে পড়ল। রোজকার কাজ সে ওভাবেই করল, কিন্তু আজ প্রতিটি নড়াচড়া একটু ধীর ছিল। সে জানত যে এই সিদ্ধান্ত ভুল নয়, হয়তো জরুরিও। তবুও এই চিন্তা মনে রয়ে গেল যে এখন বাড়িতে তার উপস্থিতি আগের মতো থাকবে না। সে জানলার বাইরে তাকালো এবং নিজেকে বলল যে সীমা যদি পরিষ্কার হয়, তবে বিষয়গুলো জটিল হয় না। সন্ধ্যায় অনন্যা দেরিতে ফিরল। বাড়ি শান্ত ছিল, গাড়ি পরিষ্কার দাঁড়িয়েছিল, কিন্তু রাঘব সামনে আসলো না। রান্নাঘরে খাবার রাখা ছিল, কিন্তু কোনো অপেক্ষা ছিল না। অনন্যা প্লেটে খাবার নিল, টেবিলে বসল, আর কিছু খাবার রুকে গেল। সে প্রথমবার অনুভব করল যে সঠিক সিদ্ধান্তও কখনো কখনো ভারী হয়ে দাঁড়ায়।
এই বোঝা কেউ দেয়নি, সে নিজেই তুলেছিল। রাঘব নিজের ঘরে বসে জানলার বাইরে তাকাচ্ছিল। রাস্তায় সেই রোজকার আওয়াজ ছিল, কিন্তু বাড়ির ভেতরে একটি খালি চেয়ার তৈরি হয়ে গিয়েছিল। এই খালি ভাব কোনো অভিযোগ ছিল না, শুধু একটি নতুন সত্য ছিল। সে টেবিলের ওপর রাখা চাবিগুলো দেখল, যা আজ ব্যবহার হয়নি। অনন্যা নিজের ঘরে গেল এবং দরজা ধীরে বন্ধ করে নিল। বন্ধ হওয়া দরজার আওয়াজ বাড়িতে অনেকক্ষণ প্রতিধ্বনিত হল। সেই আওয়াজের সাথেই এটা পরিষ্কার হয়ে গেল যে এখন গল্প সেই মোড়ে চলে এসছে যেখান থেকে পেছনে ফেরার পথ খোলা তো আছে, কিন্তু সহজ নেই। কিছু সিদ্ধান্ত সাথে সাথে প্রভাব দেখায় না, কিন্তু সময়ের সাথে তাদের প্রতিধ্বনি গভীর হতে থাকে। পরের কয়েকদিন বাড়িতে সেই মেনে নেওয়া নীরবতার সাথেই কাটল। অনন্যা নিজের কাজে ডুবে রইল, মিটিং, কল আর দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে। রাঘবও তার রুটিন পালন করতে থাকল, সেই একই সরলতা, সেই একই শৃঙ্খলা। দুজনে এক ছাদের নিচেই ছিল, কিন্তু তাদের মাঝখানে এখন একটি পরিষ্কার রেখা ছিল, যা বাধ্য হয়ে নয় বরং বোঝাপড়া দিয়ে টানা হয়েছিল। এক সন্ধ্যায় অনন্যা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসল। বাড়িতে অদ্ভুত এক শান্তি ছিল। উঠোনে রাঘব গাছে জল দিচ্ছিল, জলের ধারা মাটির ওপর পড়ছিল এবং সন্ধ্যার হাওয়ায় হালকা শীতলতা ছিল। অনন্যা কিছুক্ষণ ওখানেই থমকে গেল, তারপর সে তার নাম ধরে ডাকল। রাঘব ঘুরল, তার চোখে প্রশ্ন ছিল না, ছিল স্থায়িত্ব। অনন্যা বলল যে সে তাকে কিছু বলতে চায়, কোনো সিদ্ধান্ত শোনানোর জন্য নয়, শুধু একটি কথা পরিষ্কার করার জন্য। তারা উঠোনের একপাশে বসল। অনন্যা বলল যে সে যে পদক্ষেপগুলো নিয়েছিল তা দায়িত্বের খাতিরেই ছিল এবং সঠিকও ছিল, কিন্তু সে এটাও মানল যে সেই পদক্ষেপগুলোর সাথে কিছু একটা হারিয়ে গিয়েছে। রাঘব শান্ত স্বরে বলল যে প্রতিটি সঠিক পথে চলতে গিয়ে কিছু না কিছু পেছনে ফেলে যেতে হয়, এটাই জীবনের স্বভাব। তার কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু মেনে নেওয়া। অনন্যা বলল যে সে তাকে কোনো প্রত্যাশায় বাঁধতে চায় না, সে শুধু এটা চেয়েছিল যে সে যেন জেনে রাখে যে তার সততা আর সাহস তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। রাঘব মাথা নিচু করল। সে বলল যে সে যা করেছে তা কোনো পুরস্কারের জন্য ছিল না, শুধু এই জন্য কি সেই মুহূর্তে সেটাই সঠিক মনে হয়েছিল। সেই রাতে কোনো নাটকীয় সিদ্ধান্ত হল না, কিন্তু রাঘব অনেকক্ষণ জেগে থাকল এবং মনে মনে ঠিক করল যে এখন তাকে এগিয়ে যেতে হবে। সকালে সে তার ছোট ব্যাগটা তুলে নিল, উঠোনে একবার চোখ বুলিয়ে নিল, গাছগুলোকে দেখল, বাগানের কল বন্ধ করল এবং জুতোর কাছে রাখা চাবিগুলো পকেটে পুরে নিল। গেট পর্যন্ত যাওয়ার সময় সে সিঁড়িতে এক মুহূর্ত থামল। অনন্যা দরজায় দাঁড়িয়েছিল। শব্দ ছিল না, ছিল শুধু একটি ছোট মাথা নাড়ানো। লোহার গেটটি ধীরে বন্ধ হল এবং তার আওয়াজ কিছুক্ষণ বাড়িতে প্রতিধ্বনিত হল। কয়েক মাস পর অনন্যা একটি সামাজিক প্রকল্পের উদ্বোধনে গেল। সেখানে বাচ্চাদের হাসি ছিল, সরলতা ছিল আর কাজের একটা সত্যিকারের সুগন্ধ ছিল। সে রাঘবকে দেখল, সে বাচ্চাদের সাথেই ছিল, সেই একই শান্ত হাসির সাথে তাদের নজর মিলল। কোনো বিস্ময় ছিল না, ছিল শুধু স্বস্তি। অনন্যা বুঝে নিল যে কিছু সম্পর্ক সাথে চলার জন্য হয় না, বরং সঠিক পথ দেখানোর জন্য হয়। কখনো কখনো জীবন আমাদের এমন মানুষদের সাথে দেখা করায় যারা আমাদের সাথে থাকে না, কিন্তু আমাদের বদলে দিয়ে চলে যায়, আর সেই বদলই সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। মানুষের দাম তার ধনসম্পদ বা পদ দিয়ে নয়, বরং তার মন আর কাজ দিয়ে নির্ধারিত হয়। এটাই এই গল্পের আসল সত্য। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও গল্প আপনার কাছে পৌঁছতে থাকে।